আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার ফাঁসি হবে নিশ্চিত। এইদিকে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিলেন। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। এখন যদি সেই আদালত থেকে কোনো রায় হয়, দেন শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়েও আসলে এক ধরনের ঝামেলা পাকাবে, কারণ ভারত আইসিসির অন্তর্ভুক্ত দেশ। একটা ব্রেকিং নিউজ দর্শক, এবার আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে মামলা, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা নেদারল্যান্ডের রাজধানী হেগে। মার্কিন নির্বাচনের ফল বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনার নামে আবারও নতুন করে আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে। এই মামলার ধারা অনুযায়ী শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, সবাই বলতেছে শেখ হাসিনার শেষ রক্ষাও হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশে আনার তো দূরের কথা, শেখ হাসিনার এখন আন্তর্জাতিক আদালতের এই মামলায় শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত জানতে পারবেন। শেখ হাসিনার নামে আবারও নতুন করে কেন মামলা করা হলো। দর্শক শ্রোতা, বেশি কথা বাড়াবো না, আমরা ভিডিও ক্লিপে চলে যাব। ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। সময় যখন খারাপ যায়, চারদিক থেকে খারাপ যায়। গেল জুলাই এবং আগস্টের ঘটনায় অনেকটা নিরাপদে এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তো বাংলাদেশে আসবেন এরকম বেশ কয়েকটা ফুটেজ, টেলিফোন আলাপ আমরা প্রকাশ দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তিনি এই ধরনের মেসেজ দিচ্ছেন। কেউ কেউ বলছেন নেতাকর্মীদের উজ্জীবিত রাখার জন্য তিনি এই ধরনের মেসেজ দিচ্ছেন। কেউ কেউ আবার বলছেন যে আসলে কি আসবে নাকি। তবে ম্যাক্সিমাম মানুষের মন্তব্য তিনি আসবেন না, বেসিক্যালি এটা একটা কৌশল। তবে তার এই কৌশলটা নিজের জন্য আরও একটু বিপদদায়ক আনছে। সর্বশেষ যে ফোন আলাপটা ওনার ভাইরাল হয়েছে, খেয়াল আছে আপনাদের নিশ্চয়ই, তিনি বলছিলেন যে মানে প্রতিহত করা, আরও বিভিন্ন বিষয়ে তিনি একটা লম্বাচূড়া বক্তব্য দিয়েছেন। তো এগুলোর পরে আজকে এই প্রথমবারের মতন আমি দেখলাম আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, যেখান থেকে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যেখান থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ঘোষণা দেওয়া হয়, কিন্তু সেখানে পারে না আমেরিকার কারণে। ঠিক সেই আদালতে নেদারল্যান্ডসের হেগেতে আপনার যে আদালত আছে, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটার একজন পার্টনার হচ্ছে বাংলাদেশ, যেটার একজন পার্টনার হচ্ছে ভারত। আর সেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যারা সদস্য রাষ্ট্র আছে তাদেরকে কিছু রুলস মেনে চলতে হয়। রুলসগুলো হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি কোনো রকম সিদ্ধান্ত দেয় তাহলে সেই সিদ্ধান্তটা ওইখানের সদস্য রাষ্ট্রগুলো আপনার পালন করতে হয়। তো পুতিনের বেলায় হয়তো অনেক রাষ্ট্র পালন করে না, তারপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর বেলায় পালন করে না, কিন্তু শেখ হাসিনার বেলায় ভারত আসলে কি করবে, পালন করতেও পারে নাও করতে পারে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদের অধীনে একটা মামলা দায়ের করা হয়েছে। 3 বোল্ড কোর্ট চেম্বার্সের যিনি ব্যারিস্টার আছেন মোহাম্মদ আশরাফুল আরেফিন, তিনি সম্ভবত বাংলাদেশি নাগরিক কিনা আমি জানি না, নামটা যেহেতু বাঙালি বাঙালি মনে হচ্ছে। আর মামলাটা কি, জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই মামলাটি আজকে দায়ের করা হয়েছে। মামলায় শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এবং সরকারের অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে একটি স্বাধীন তদন্তেরও আহ্বান জানানো হয়েছে। আপনার 1 নভেম্বর লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মামলার বাদী ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরেফিন। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সারাহ ফোরে এবং ব্যারিস্টার এমিল লিক্সান্দ্রো উপস্থিত ছিলেন। বলা হয়েছে 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশের ইতিহাসে এক পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা সাক্ষী ছিল গোটা দেশ। চলতি বছরের জুলাই মাসে যেই ঘটনা ঘটেছে, আপনার এই কোটা সংসদ সহ এখানে বিশাল আলোচনা আছে। তো আমরা দেখি যে আপনার এখানে যেখান থেকে ধরা হয়েছে যে আন্দোলনের প্রাথমিক লক্ষ্য ছিল কোটা সংস্কার, তবে পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর মতো ঘটনার পর এটি বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। আর এরপর সরকার নিজেদের আধিপত্য বিস্তারের জন্য হোক অথবা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হোক, আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে শিক্ষার্থীদের উপর সরকার, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মতন বাহিনীর মাধ্যমে সেখানে নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, প্রাণঘাতী অস্ত্র যেমন বার্ড শট, প্লেট এবং তাজা গুলি আপনার ব্যবহার করেছে। ইতিহাসের এই ঘটনায় 1400 জনেরও বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তো এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। আর এই মামলার অগ্রগতি নিয়মিত জানানো হবে উল্লেখ করে বলা হয়েছে, এই মামলার মাধ্যমে শেখ হাসিনা তার মন্ত্রিসভা এবং সরকারের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এখানে তদন্ত আহ্বান করা হয়েছে। আর
কি কি এখানে অপরাধ? পরিকল্পিত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালায় নির্যাতন লাইক আয়নাঘর, চলাচল এবং মত প্রকাশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা এবং গণহত্যার মতন গুরুতর অপরাধ। এখন এটা আবার একদিনের ভিতরে রায় হওয়ারও বিষয় না, লম্বা চূড়া একটা ইনভেস্টিগেশন চলবে। আর মাঝখানে মানবাধিকারের যিনি একজন কি আছেন যে নেতা, সম্ভবত না কোন পদ পদবী, ভলকার চুর, তিনি বাংলাদেশে আসছিলেন। বাংলাদেশে তারা মানবাধিকারের অফিস খুলতে চান, মানবাধিকার যে অফিসগুলো আছে সারা পৃথিবীতে, এটা নিয়ে আবার হেফাজতের আবার না আছে। তো যাই হোক, নানান ঘটনায় এখন যদি সেই আদালত থেকে কোনো রায় হয়, দেন শেখ হাসিনার ভারতে অবস্থান করা নিয়েও আসলে এক ধরনের ঝামেলা পাকাবে, কারণ ভারত আইসিসির অন্তর্ভুক্ত দেশ। এখন দেখা যাক কোন দিকে যায়, পরিস্থিতি বলে দিবে। আসসালামু আলাইকুম। একটা ব্রেকিং নিউজ দর্শক, এবার আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে মামলা, মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, যেটা নেদারল্যান্ডের রাজধানী হেগে, সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। তো এখানে লিখেছে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে শেখ হাসিনার নামে মামলা দায়ের করেছেন ব্রিটিশ বাংলাদেশি একজন আইনজীবী সহ আরো 2 জন ব্রিটিশ আইনজীবী। বাংলাদেশে মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার অভিযোগে এই মামলা করা হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদের অধীনে এই মামলাটি দায়ের করা হয়েছে। এই মামলাটি দায়ের করেছেন 3 বোল্ড কোর্ট চেম্বার্সের ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরিফিন, এবং এই ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল আরিফিনের সঙ্গে রয়েছেন ব্যারিস্টার সারা ফোরে এবং ব্যারিস্টার এমিল লিক্সরান্দ্রু। মামলা সম্পর্কে অবগত করতে লন্ডন বাংলা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এম এ আরিফিন আশরাফুল ও তার সহযোগীরা বলেন যে 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে এক নজিরবিহীন ছাত্র আন্দোলনের সূচনা ঘটে, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পরিচিতি লাভ করেছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোমুখি হওয়ার পরে সরকার এর জবাব দেয় অমানবিক সহিংসতার মাধ্যমে। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে গিয়ে সরকার পুলিশ, র্যাব এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো বাহিনী লেলিয়ে দেয়। এই বাহিনী নির্বিচারে গুলি, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী অস্ত্র যেমন বার্ড শট, প্যালেট এবং তাজা গুলি ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের উপর হামলা চালায়। ইতিহাসের এই বর্বরতম নৃশংসতায় 1400 জনের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন, যার মধ্যে অনেকেই স্থায়ীভাবে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। সাবেক বাংলাদেশ সরকারের এই কঠোর ব্যবস্থার ফলে দেশে গণহত্যা, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং অসংখ্য বিক্ষোভকারী নিখোঁজ হয়েছেন। এই নিষ্ঠুরতা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের উদাহরণ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত। আইনজীবীরা বলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা এই গুরুতর অপরাধের নিরপেক্ষ তদন্ত করতে সক্ষম হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে রাজনৈতিক সহায়তা পাওয়ার সম্ভাবনার কারণে স্থানীয় আদালতে ঘোষিত কোনো দণ্ড কার্যকর হওয়ার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য হতে পারে। এই মামলার মাধ্যমে শেখ হাসিনা, তার মন্ত্রিসভা এবং সরকারের অন্যান্য প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে একটি স্বাধীন তদন্ত কমিশনের আহ্বান জানানো হয়েছে। আবেদনে উল্লেখিত বিভিন্ন অপরাধের মধ্যে রয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড, গোপন বন্দিশালায় নির্যাতন, চলাচল এবং মত প্রকাশের স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা এবং গণহত্যার মতো গুরুতর অপরাধ। মামলায় ভুক্তভোগীদের উপর সংগঠিত সহিংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন এবং ব্যাপক নিপীড়নের দলিল সহ ব্যাপক প্রমাণাদি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে সাক্ষী, ভিডিও প্রমাণ এবং নির্ভরযোগ্য তথ্য সহকারে অত্যন্ত সুন্দরভাবে সাক্ষ্য প্রমাণাদি সব ম্যানেজ করে তারপর এই কেসটা সাজিয়ে সেই মামলাটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে উপস্থাপন করা হয়েছে। এবং এছাড়াও নিরপেক্ষ তদন্তের স্বার্থে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে এই মামলায়। মার্কিন নির্বাচনের ফল বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলবে না, প্রেস সচিব। মার্কিন নির্বাচনের এই ফল বাংলাদেশের উপর কেন প্রভাব পড়বে এটি নিয়ে এখন আলোচনা হচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে খুবই তীব্রভাবে নিন্দা করেছে। সেই খবরটি যখন সামনে এসছে, সাথে সাথেই বাংলাদেশের ভেতরে মানুষের মধ্যে রাজনৈতিক মহলে, কূটনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে যে এই অবস্থায় যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়ে আসেন, তাহলে খবর আছে ডক্টর ইউনূস সরকারের অথবা যেই রাজনৈতিক সরকার সামনে আসবে, বিএনপি, জামাত বা যে কেউ, অর্থাৎ হাসিনা বিরোধী যেই সরকার ক্ষমতায় আসবে সামনে, তাদের অবস্থা ভালো হবে না, তারা টিকতে পারবে না। কেননা ওই পরিস্থিতির সুযোগ নেবে আবার ভারত। ফলে একদিকে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং মোদি, এই দুই তরফের চাপের মুখে
বাংলাদেশের অবস্থা নাজুক হবে এবং যেটা শেখ হাসিনা বলেছে যে ডিসেম্বরের মধ্যে চট করে ঢুকে পড়বে, বিষয়টি হয়তো সেই দিকেই গড়াবে, এমন একটা আলোচনা কিন্তু নানা জনের মুখে মুখে চলছে। সেই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। খবরে বলা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ সৃষ্টি হবে না। আচ্ছা, কে বলছেন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। কারণ হিসাবে তিনি বলেন, একজন বিশ্ব নেতা হিসেবে অধ্যাপক ইউনূসের সঙ্গে উভয় দলের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান এবং ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ নেতাদের সম্পর্ক অত্যন্ত ভালো। সুতরাং দুই দলের সঙ্গেই যখন কি সম্পর্ক ভালো ডক্টর ইউনূসের, তখন কেন প্রভাব পড়বে? আচ্ছা, এই বিষয়ে আমার একটা বক্তব্য আছে, সেটা আমি একটু পরে বলি। প্রেস সচিব কি বলছেন একটু দেখি। তিনি বলছেন যে দুই দলেই অর্থাৎ অধ্যাপক ইউনূসের বন্ধু আছে, দুই দলেই অধ্যাপক ইউনূসের বন্ধু আছে। সম্পর্ক অনেকটাই নির্ভর করে ব্যক্তিগত যোগাযোগের উপর। অধ্যাপক ইউনূস একজন বিশ্ব নেতা, সুতরাং কমলা হ্যারিস বা ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনে যিনি জয়ী হোক না কেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। শনিবার রাজধানীর এফডিসিতে মার্কিন নির্বাচনের প্রভাব নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান বা অন্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতার নিন্দা জানিয়ে এক্স এক পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় এবং লবিস্টরা এই ইস্যুকে প্রভাবিত করে থাকতে পারে। ট্রাম্প পোস্টে বলেছেন, দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর অর্থাৎ সংখ্যালঘুদের উপর হামলা, লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখনো পুরোপুরি একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে শফিকুল আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো এবং বাংলাদেশ তাদের সঙ্গে এই সুসম্পর্ক অব্যাহত রাখতে চায়। তিনি বলেন, বাংলাদেশের সংগঠিত নজিরবিহীন গণঅভ্যুত্থানে আমরা সারা বিশ্ব থেকে সমর্থন পেয়েছি। জনগণ জেগে উঠলে কোনো অশুভ শক্তি বাঁচতে পারে না। বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আগামী মার্কিন নির্বাচনের ফলাফল বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে না শীর্ষক ছায়া সংসদে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকদের হারিয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। যাই হোক, এটা হলো খবর। কিন্তু একটি বিষয় যেটি প্রেস সচিব বলেছেন যে দুই দলের সঙ্গেই সম্পর্ক ভালো আছে, এটার কিন্তু একটা দৃষ্টান্ত আছে। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় ছিলেন না, যখন শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিলেন, তখন এক সময় ডোনাল্ড ট্রাম্পও ছিল, আবার ডেমোক্রেট জো বাইডেনরাও ক্ষমতায় ছিল। বাংলাদেশের উপর যে প্রথম স্যাংশন আসে র্যাব এবং র্যাবের 7 কর্মকর্তা এবং র্যাবের উপরে, সেই স্যাংশনের ব্যাপারে কিন্তু মার্কিন যে তাদের নীতি নির্ধারণী পর্যায়ে সিনেটে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান যৌথভাবে কিন্তু তারা এই স্যাংশনটা মঞ্জুর করেছে, এই প্রস্তাবটা তারা অ্যাকসেপ্ট করেছে এবং প্রস্তাব দিয়েছে। তাহলে বাংলাদেশ ইস্যুতে তো অতীতে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান এবং জো বাইডেন বা বারাক ওবামার দল ডেমোক্র্যাট, তারা তো উভয়ই একমত হয়েছে। তাহলে আগামীতে যখন কি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসবে, তারা বাংলাদেশ ইস্যুতে এমন কি পরিস্থিতি হবে যে উল্টে যাবে? তারা কেন চাইবে না যে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক সিস্টেম চালু থাকুক? এগুলো হচ্ছে সবই অলিক কল্পনা। যেটা বলেছেন যে প্রেস সচিব, সেটাই সত্য এবং বিশ্লেষকরা তাই মনে করে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ হিন্দু ভোটার আছে। ভারত সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে আবারও মামলা করা হয়েছে। আপনারা বিশেষ কিছু প্রতিবেদন দেখতে পারলেন নাইম ভাই, তাছাড়া প্রবাসী আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মুখ থেকে আপনারা শুনতে পারলেন, অনেক রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকে আপনারা শুনতে পারলেন শেখ হাসিনার নামে আবারও আন্তর্জাতিক আদালতে মামলা করা হয়েছে। এই মামলা অনুযায়ী শেখ হাসিনার বড় একটি সাজা হবে, হয়তো যাবজ্জীবন, নয়তো অনেক বছর জেল, নয়তো ফাঁসি হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার নামে কিন্তু অনেক কয়টি মামলা আছে, অনেক, বাংলাদেশে 100-200-এর উপরে মামলা রয়েছে। শেখ হাসিনার নামে আবারও নতুন করে মামলা হলো আন্তর্জাতিক আদালতে মামলা। এই মামলা শেখ হাসিনার নামে মামলাগুলো কিছুতেই থামতেছে না, একের পর এক শেখ হাসিনার নামে মামলা হচ্ছেই। যাই হোক, শেষ কথায় বাংলাদেশের জনগণ এটাই দেখবে, শেখ হাসিনা কিন্তু মহা বিপদের মধ্যে রয়েছে, আওয়ামী লীগ দলও অনেক বিপদের মধ্যে রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য।